দ্বিতীয় ওয়ানডেতেও জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ, দাপুটে জয়ে সিরিজ টাইগারদের। আবার ক্ষমতা এলে তারেককে দেশে এনে সাজা কার্যকর, যুক্তরাজ্যের সাথে আলোচনা চলছে সংসদে প্রধানমন্ত্রী। আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে, সিলেটের সমাবেশে ঐক্যফ্রন্ট নেতারা সরকারকে পদত্যাগের আহ্বান। ঐক্যফ্রন্টের ৭ দফা নির্বাচন বানচালের ৭ চক্রান্ত, বললেন কাদের, ধ্বংসাত্মক কর্মসূচি প্রতিহতের হুঁশিয়ারি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের ২১ সংবাদে, আপনাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। শুরুতে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গ। সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় করে নিল বাংলাদেশ। ইমরুল কায়েস ও লিটন দাসের হাফ সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে টাইগাররা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে টেইলরের হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৪৬ রান তুলে সফরকারীরা। সাইফুদ্দিন পেয়েছেন ৩ উইকেট, জবাবে ৩ উইকেটে ২৫০ রান তুলে স্বাগতিকরা। বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। জুয়াও এর বলটি মোহাম্মদ মিথুন বাতাসে ভাসিয়ে সীমানা পার করলে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশের খেলোয়াড় ও সমর্থকরা। এ ছক্কায় জয়ের পাশাপাশি সিরিজও নিশ্চিত হয় মাশরাফি বাহিনীর। ২৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার লিটন দাস ও ইমরুল কায়েস। উদ্বোধনী জুটিতে ১৪৮ রান তুলে জয়ের ভিত গড়ে দেন তারা। ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করে ৮৩ রানে আউট হন লিটন দাস। দলীয় ১৫২ রানে আউট হন ফজলে মাহমুদ। এ ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি এই সিরিজে অভিষিক্ত এই ব্যাটসম্যান। তৃতীয় উইকেট জুটিতে ইমরুলের সাথে হাল ধরেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক। এ জুটিতে আসে ৫৯ রান। জয় থেকে ৩৬ ও নিজের সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থেকে আউট হন ইমরুল। এরপর মোহাম্মদ মিথুনকে নিয়ে জয় নিয়েই মাঠ ছাড়েন মুশফিক। মিথুন ২৪ ও মুসি ৪০ রানে অপরাজিত থাকেন। এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে হ্যামিল্টন মাসাকাজ্জাকে সাজঘরে ফেরান সাইফুদ্দিন। টেইলরের সাথে ৫২ রানের জুটি গড়া জুয়াওকে আউট করেন মিরাজ। দলীয় ১৪৭ রানে ৭৫ রান করা টেইলরকে সাজঘরে ফিরিয়ে স্বস্তি এনে দেন মাহমুদুল্লাহ। হাফ সেঞ্চুরির পথে এগোনো উইলিয়ামসকে ৪৭ রানে আউট করেন সাইফুদ্দিন। আর ৪৯ রান করা রাজার উইকেটটি তুলে নেন মাশরাফি। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৪৬ রান তোলে জিম্বাবুয়ে। আবু হুরায়রা তামিম, ২১ টেলিভিশন। আগামীতে ক্ষমতা এলে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে এনে সাজা কার্যকরের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, এ বিষয়ে যুক্তরাজ্যের সাথে আলোচনা চলছে। দেশবাসীর কাছে আরও একবার দেশ সেবার সুযোগ চান সংসদ নেতা। আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতিতে আমার কাছে মুসলমান, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ বলে কিছু নেই, সকলেই মানুষ। সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পির এক সম্পূরক প্রশ্নের উত্তরে সংসদ নেতা বলেন, আবার ক্ষমতায় এলে তারেক রহমানকে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে। রায় যখন হয়েছে একদিন সাজা পেতেই হবে এবং এই সাজা ভোগ করতে হবে এবং তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, তাকে ফিরিয়ে আনার জন্য ব্রিটিশ সরকারের সঙ্গে আমরা আলাপ আলোচনা করছি এবং অবশ্যই আমি বিশ্বাস করি যে আল্লাহ যদি চায় আগামী নির্বাচনে যদি আবার আমরা ফিরে আসতে পারি, এর মাঝে অবশ্যই আমরা তাকে ফিরিয়ে আনতে পারবো এবং শাস্তি দিতে পারবো। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক জোট হয়েছে, এতে গণতন্ত্রের ভিত মজবুত করবে। তবে কোন নেতা অশালীন বক্তব্য দিলে তারও বিচার হবে বলে সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরা তো মানুষকে সম্মান রেখেও কথা বলতে পারছে না কেউ কেউ, এমনকি বিশেষ করে একটা নারী বিদ্বেষী মনোভাব, মেয়েদের প্রতি অশালীন কথা বলা থেকে শুরু করে অনেক কিছু আমরা
এই বর্তমানে যারা জোট করে তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি। আমি আশা করি তারা আরও সংযত হবেন। জনগণের জন্য কাজ করতে গেলে যে সহনশীলতা দরকার, যে ত্যাগ দরকার, এই ত্যাগ বা সহনশীলতা তাদের মাঝে নাই। কিন্তু আমি আশা করি যে তারা যদি সত্যি এদেশে রাজনৈতিক একটা জোট করে এগিয়ে যেতে চায়, তো এ ব্যাপারে অবশ্যই তাদের সেইভাবে চলতে হবে। দেশবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চান প্রধানমন্ত্রী। দেশে আর কেউ গরিব থাকবে না বলেও জানান সংসদ নেতা। যদি সরকারের একটা ধারাবাহিকতা থাকে, তাহলে আমরা যে পরিকল্পনাগুলি নিয়েছি, যেমন প্রেক্ষিত পরিকল্পনা, আমরা 2010 থেকে 2020 অর্থাৎ মানুষের আর্থসামাজিক উন্নয়নের পরিকল্পনা, এগুলি আমরা সম্পন্ন করতে পারবো। যদি আগামীতে আসতে পারি, আমরা অবশ্যই বাংলাদেশকে সম্পূর্ণ দারিদ্র্য মুক্ত আমরা করতে পারবো, সে বিশ্বাস আমরা রাখি। সরকারের নানামুখী উন্নয়ন পরিকল্পনাও সংসদকে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীর কাছে দোয়াও চাই, ভোটও চাই, যাতে আবার ফিরে এসে যেন। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। দেশের মানুষ। এর আগে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মানুষ পুড়িয়ে মারার রাজনীতি আর করতে দেয়া হবে না। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে কোনো উন্নয়ন প্রকল্প যাতে মুখ থুবড়ে না পড়ে তা নিশ্চিতের উপর জোর দেন তিনি। অগ্নি সন্ত্রাসের কারণে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনো সেই পোড়া অবস্থায় যে মানুষগুলি বেঁচে আছে, এমনকি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সেখানেও প্রায় 28-29 জনকে তারা মেরেছে। বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছি, সেই বিদ্যুৎ কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়ে দিয়েছে এবং কর্মরত ইঞ্জিনিয়ারকে সেই আগুনে ছুঁড়ে ফেলে দিয়েছে এই বিএনপি জামাতের ক্যাডাররা। এদিকে সমুদ্র তলদেশের সম্পদ কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর একটি হোটেলে 14তম এশিয়ান কোস্টগার্ড প্রধানদের উচ্চ পর্যায়ের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ডের পাশে থাকবে সরকার। উপকূল এবং সমুদ্র পথে অপরাধ নির্মূলের প্রতিবেশী দেশগুলোকে নিয়ে একসাথে কাজ করার কথাও জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ। সমুদ্রের তলদেশের সম্পদ কাজে লাগাতে পারলে অর্থনীতি আরও সমৃদ্ধ হবে বলেও মনে করেন তিনি। এ বিশাল জলরাশির তলদেশে সম্পদের প্রাচুর্যতা রয়েছে। এই সম্পদ আমরা উত্তোলন করতে সক্ষম হলে আগামী কয়েক প্রজন্ম লাভবান হবে আর আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন সহ 7 দফা দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। বিকেলে সিলেটে জোটের প্রথম সমাবেশে তারা এই হুঁশিয়ারি দেন। আগামীতে একসাথে চলার ঘোষণা আসে সমাবেশ থেকে। দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে প্রতিটি জেলায় সমাবেশ করার কথাও জানান তার নেতারা। সিলেট প্রতিনিধি ওয়েস খসরু রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা শ্রাবন্ত। সিলেট জেলা রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ। দুপুরের আগ থেকেই মহানগরীর আশপাশের এলাকা থেকে বিএনপি ও ফ্রন্টের শরিক দলগুলোর নেতাকর্মীরা মিছিল নিয়ে জমায়েত হতে থাকেন। বিকেলে একে একে মঞ্চে আসেন শীর্ষ নেতারা। ফ্রন্টের অন্যতম নেতা ডক্টর কামাল হোসেন তার বক্তব্যে বলেন, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও বহুমাত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করাই ফ্রন্টের লক্ষ্য। বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করতেই ঐক্যযাত্রা। এতে দেশের সব শ্রেণী পেশার মানুষকে শরিক হওয়ার আহ্বান জানান তিনি। বাঙালি যখনই আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা বিজয়ী হয়েছি, এটা মনে রাখবেন। সে বিজয়কে সামনে রেখে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ইনশাআল্লাহ ক্ষমতার মালিক আমরা হব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি সহ সব দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে। সাজাপ্রাপ্ত সমস্ত মানুষগুলোকে, রাজনীতিবিদকে মুক্ত করতে হবে তারেক রহমান সহ। মানুষের ভোটের অধিকার ও কথা বলার অধিকার আদায়ে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান অন্য নেতারা। ঘরে ঘরে 7 দফার দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা। শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে, ধৈর্য ধরতে হবে। যদি সমঝোতা না আসে তাহলে ধরে নেব যে আপনারা এই দেশে সুস্থ গণতন্ত্র চান না। এই সরকারের অধীনে নির্বাচন হবে না। কোটি কোটি মানুষ পথে থাকবেন, কেন্দ্রে থাকবেন, ভোট পাহারা দেবেন এবং
সরকারের উপর চাপ অব্যাহত রাখতে তফসিল ঘোষণার আগে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করার ঘোষণাও দেন ঐক্যফ্রন্ট নেতারা। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একটি প্রতারক দল আর নষ্ট রাজনীতিকদের নিয়ে গঠিত ঐক্যফ্রন্টের 7 দফা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। গাজীপুরে গণসংযোগ ও সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ডক্টর কামাল হোসেন তারেক রহমানের নেতৃত্ব মেনে নিলেও জনগণ তা মানবে না বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মোহাম্মদ নুরুন নবী রিপোর্ট। বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের টঙ্গী কলেজ মাঠে সমাবেশ করেন আওয়ামী লীগ নেতারা। বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনগণের মাঝে এখন নির্বাচনের আমেজ বিরাজ করছে। এটা সহ্য করতে না পেরেই নির্বাচন বানচালের মতলব নিয়ে 7 দফা ঘোষণা করেছে ঐক্যফ্রন্ট। আওয়ামী লীগের ঐক্যবদ্ধ শক্তিকে ইনশাআল্লাহ পরাজিত করার মতো কোন শক্তি এই 7 দফা হচ্ছে আগামী নির্বাচন বানচালে মতলবে 7টি চক্রান্ত। ডক্টর কামাল হোসেনকে সামনে রেখে তারেক রহমানই নেতৃত্বে রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, 15ই আগস্ট 21শে আগস্টের খুনিদের সাথে হাত মিলিয়েছে 1/11-র কুশীলভরা, ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্রও করছে। এদিকে সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশ স্থলের কাছেই নির্বাচনী গণসংযোগ করেন আওয়ামী লীগ নেতারা। ঐক্যফ্রন্ট সমাবেশের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালালে তা প্রতিহতের হুঁশিয়ারিও দেন তারা। তাহলে আওয়ামী লীগ সিলেটের জনগণকে নিয়ে আমরা ইনশাআল্লাহ তা প্রতিহত করব। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন। নিচে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। কুমিল্লায় নাশকতার মামলায় খালেদার কেন জামিন নয়, কারণ দর্শানোর নোটিশ হাইকোর্টের। মইনুলের বিরুদ্ধে মানহানির আরও মামলা, গ্রেপ্তারি পরোয়ানা জারি, সংবিধান পরিপন্থী বললেন জয়নুল। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। কুমিল্লার নাশকতার মামলায় খালেদা জিয়ার আপিল গ্রহণ করে কেন তাকে জামিন দেয়া হবে না জানতে চেয়ে সরকারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি AK মাসাদুজ্জামান ও বিচারপতি SM মুজিবুর রহমানের বেঞ্চ এই নোটিশ দেন। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় অতিরিক্ত সাক্ষ্য চেয়ে খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের শুনানি রোববার আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে হাইকোর্ট বেঞ্চে আদেশের জন্য নির্ধারিত থাকলেও আপিল শুনানি ও সংশ্লিষ্ট বিষয়ে আদেশ রোববার পর্যন্ত মুলতবি করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির আরও 2 মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এছাড়া নেত্রকোনার আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এদিকে মইনুল হোসেনের বিরুদ্ধে দেশব্যাপী মামলা সংবিধান পরিপন্থী ও উদ্দেশ্য প্রণোদিত বলে মত দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন। শাকির আরজু রিপোর্ট। ধন্যবাদ দিচ্ছি, আপনার চরিত্রহীন বলে আমি মনে করতে চাই। গত 16 অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মানহানির মামলা হয় ব্যারিস্টার মইনুল হোসেনের নামে। রংপুরের মামলায় সোমবার রাতে গ্রেফতার করা হয় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টাকে। বুধবার নড়াইল ও রাজবাড়ীতে 2টি মানহানির মামলা হলে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ডিজিটাল নিরাপত্তা আইনে মইনুল হোসেনের বিরুদ্ধে নেত্রকোনা আদালতে মামলা হয়েছে। নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন্নেসা আশরাফ বাদী হয়ে মামলা দায়ের করেন। এদিকে মইনুল হোসেনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো তাকে সমাজে হেয় করার জন্যই হচ্ছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন। বারের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ভাট্টি নিজে মামলা করলেন, সেটা তিনি করেছেন এই সংবিধানে পারমিট করে, কিন্তু এই সংবিধান ভায়োলেট করে আজকে আপনারা দেখেছেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 1-2টা করে মামলা হচ্ছে একজন লোকের বিরুদ্ধে। এসব মামলা থেকে ব্যারিস্টার মইনুল হোসেনকে মুক্তির দাবি জানান তারা। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড পর্যটন।
পর্যটন শহর কক্সবাজারে শিশুদের বিনোদনের জন্য কোনো পার্ক নেই। শহর থেকে দূরে রামু উপজেলার রাজারকুলে বোটানিক্যাল গার্ডেন গড়ে তোলা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে তা ঝোপ জঙ্গলে পরিণত হয়েছে। তবে পার্ক গড়ে তোলার আশার কথা জানিয়েছে জেলা প্রশাসন। নিচে আবার ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। খাশোগি হত্যায় যুবরাজ জড়িত থাকার সন্দেহ ট্রাম্পের, 21 সৌদি কর্মকর্তার যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা। এএফসি অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে দক্ষিণ কোরিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। বাংলাদেশের ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় 69 লাখ হলেও আগামী 2045 সালের মধ্যে এর সংখ্যা 1 কোটি ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ডায়াবেটিস আছে কিন্তু জানেন না, এমন রোগীর সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান 10ম। তারা আরও জানান, আগামী 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দেশব্যাপী 150টি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হবে। এছাড়া ডায়াবেটিসের সত্য জানুন শিরোনামে 50 জন সাংবাদিক ও 3000-এরও বেশি ডাক্তার নিয়ে কর্মশালার আয়োজন করা হবে। এবার প্রবাসের খবর। সংযুক্ত আরব আমিরাতের আজমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। আজমানে নারায়ণগঞ্জ প্রবাসীদের এক মতবিনিময় সভায় স্কুলটি প্রতিষ্ঠার ঘোষণা দেন নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমেদ মাহতাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোক্তার হোসেন ওবায়দুল্লাহ রাজু। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। দ্বিতীয় ওয়ানডেতেও জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ, দাপুটে জয়ে সিরিজ টাইগারদের। আবার ক্ষমতা এলে তারেককে দেশে এনে সাজা কার্যকর, যুক্তরাজ্যের সাথে আলোচনা চলছে সংসদের প্রধানমন্ত্রী। আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে, সিলেটের সমাবেশে ঐক্যফ্রন্ট নেতারা, সরকারকে পদত্যাগের আহ্বান। ঐক্যফ্রন্টের 7 দফা নির্বাচন বানচালের 7 চক্রান্ত, বললেন কাদের, ধ্বংসাত্মক কর্মসূচি প্রতিহতের হুঁশিয়ারি। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।